মা ৭ করে নাম রেখেছিল অনন্যা। তো যে আমার গ্রহ যে অবস্থান সেগুলো খুব ঠিক নয়। জয় নিজেও পছন্দ করতেন না যে আমি কটা ছবি টবি করি। তো সাবজেক্ট নিয়ে কাজ তো হতো না। ইটস নট মাই চান্স, মানে এটা এখন বাই চান্সের বিষয় না, দিস ইজ মাই চয়েস। খেলাটা খুব কঠিন খেলা, সেই সাপোর্টটা আমার ছিল না বলে আমার খারাপ লাগতো। নিজের ইচ্ছা, নিজের প্যাশন, নিজের ভালো লাগা সেগুলোকে জলাঞ্জলি দিতে হয়েছে। ক্রেডিট গোস টু মাই মাদার। এই বায়াসনেস নিয়ে আমি রাজনীতি করতে যাদবপুরে আসিনি। ১০৯ নম্বর ওয়ার্ডে অনন্যা বন্দ্যোপাধ্যায় ১০ বছর ইতিমধ্যে, সবটাই অ্যাডভান্টেজ নয় কিন্তু। যে রাজনীতিতে বেশি বিনোদন না বিনোদনে বেশি রাজনীতি, সেটা অন্যরকম প্রশ্ন। বিউটি উইথ ব্রেন। নমস্কার, পোস্ট এডিটের নতুন একটা এপিসোড। নতুন এপিসোডে আমার যিনি অতিথি তিনি একদমই আমার নতুন অতিথি, কারণ আমি সত্যি এর আগে কখনো তার ইন্টারভিউ করিনি। আমার অতিথি অনন্যা ব্যানার্জি। নমস্কার অনন্যা, আমি তুমিই বলছি। তোমাকে আমি প্রথমেই যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে নারী তো সবসময় চেষ্টা করে আলটিমেটলি অনন্যা হয়ে ওঠার। তুমি অনন্যা হয়ে জন্মালে, এবার তোমার চেষ্টাটা তো অনন্যা হয়ে থাকার। এই লড়াইটা অন্য নারীদের থেকে কি একটু আলাদা হয়? সেটা অন্যরকম প্রশ্ন। মা ৭ করে নাম রেখেছিল অনন্যা। অনন্যা অর্থাৎ অন্যের চেয়ে আলাদা। তখন তো সব বুঝতাম না, নাম একটা দিয়েছেন। এখন নামে তো অনেক রকম দেখেওছি, যে উল্টো রকম, ও যে চোখে দেখেন না সেই ছেলের নাম কানা পদ্মলোচন। মানে সেটা তো সত্যি হয় যে মানে ওই নাম যদি না এখন সফল হয়। সুতরাং এরকম আমি অনেকজনকে জানি যাদের বুড়ো বলে ডাকে, কিন্তু তার আদতেই বুড়ো নয়। তো বুড়ো, বুড়ি, খুকি এই ধরনের, এটা তো একটা বলতে পারেন, বুঝলেন। সেক্ষেত্রে হয়তো মা খুব ৭ করে নাম রেখেছিলেন, এবং আমিও জানি না যে সত্যি কতটা অনন্যা হয়ে উঠতে পেরেছি। তবে অন্তত একটা ভয়েস, অন্তত কিছু মানুষের জন্য, কিছু ইস্যুস নিয়ে, কিছু বিষয় নিয়ে কিছু কাজ করব, এবং সেটা সাকসেস রেটটা কি হবে জানি না, কিন্তু অন্তত চেষ্টাটার অতটা একটা আন্তরিকতা থাকবে, এবং মানে ফুল ফ্লেজের চেষ্টা করবো, অল আউট গিয়ে চেষ্টা করবো, এরকম একটা ইচ্ছা অবশ্য ছিল। সেটা ওই নামটার মানে বুঝেই না বুঝে ওটা মনে করতে পারি না কবে থেকে, জানেন, কিন্তু ওটা একটা মনে হতো যে একটা কিছু অন্তত করি, সেই একটা তাগিদ থেকে কিছু করব সেই তাগিদ থেকেই থিতু হতে পারি না। আমার মা তো আমাকে বলেন, জানেন তো, যে আমার গ্রহ যে অবস্থান সেগুলো খুব ঠিক নয়, কারণ আমি থিতু হতে পারি না। কিন্তু এই যে তোমার থিতু হতে না পারার যে কথাটা তুমি বললে, আমি ওইখান থেকে আসি, যে এই যে তোমার বিউটি পেজেন্ট জেতা, বা তারপরে সুন্দরী বলে লোকে একটা অফার দেয়া যে না তুমি সিনেমা করতে পারো, তখন তো সব সিনেমায় নামার কথা বলতো, তো এই সিনেমায় নেমে গেলে কেমন হয়, এই যে ব্যাপারগুলো, যারা থিতু হতে পারে না তারা তো এইসব বিষয়গুলোয় তাড়াতাড়ি পা বাড়িয়ে দেয়, তারা তো নাও করতে পারে না। তাহলে কি তোমার এখন সত্যি মনে হয় যে তোমার থিতু হতে না পারার ব্যাপারটা ছিল না, তখন থেকেই খুব কন্ট্রোল নিজের উপর নিজের ছিল? কি করে না করলে? মানে অভিনয়তে তো তোমার এতদিন পরে পেলাম। অতনুদা, খুব অনেস্টলি বলতে, আমার মায়ের অবশ্য আমার এই নাচ গান মডেলিং এর প্রতি ইন্টারেস্ট এইসব দেখে বলতেন যে তোর গ্রহগুলোর অবস্থানগুলো আমাকে বারবার দেখতে হবে, এরকম বলতে। কারণ আমার সময় মডেলিং চট করে এরকম রক্ষণশীল বাড়ি থেকে কেউ করতে যায়নি। আমি যে সময় বিউটি পেজেন্ট জিতি, অন্তত উত্তর কলকাতায় ওই শোভাবাজার, শ্যামবাজার, জয়পুরিয়া কলেজের সামনে হরিও স্ট্রিট, কালীদত্ত স্ট্রিট, বিকে পাল এভিনিউ, ওখানে খুব যে সবাই যেতেন এমন না, আবার যেতেনও না তাও নয়, ব্যতিক্রম তো অফকোর্স সব সময় আছে। কিন্তু আমার পরিবার একান্নবর্তী পরিবার, আমার পরিবারে আমার ঠাকুমা, আমার কাকা, আমার পিসি সবাই ছিলেন, এবং এখন অনেকেই নেই, কারণ তারা পৃথিবীতে নেই বলে, নইলে আমাদের একান্নবর্তী পরিবার গোড়া উত্তর কলকাতা, অর্থোডক্স একটি ফ্যামিলি, সেখানে এই ধরনের সাহস খুব একটা কেউ দেখাতো না। দক্ষিণ কলকাতার ওই নাইট ক্লাব, ডিস্কো, এই সবগুলো তো উত্তর কলকাতায় ভাবতেই পারতাম, আমি কোনোদিন যাইও নি সেই সময়। এইসব করেই আমার জার্নিটা শুরু, এবং ওই থিতু না হতে পারা, এবং পরবর্তীকালে আমার হাইটটা ভালো, এবং আমার বোন স্ট্রাকচার সেটা খুব একটা একবারে লক্ষ্মী প্রতিমার মতন, মানে মুখ বা
আদল বা শারীরিক গঠন নয় বলে হয়তো সেক্ষেত্রে আমার সেটা না খুব অ্যাডভান্টেজ হয়নি। মানে 5 ফুট 9 ইঞ্চি লম্বা, এখন লম্বা মেয়েরা আসছেন, এখন ওটিটি কন্টেন্টে অন্য রকম ছবি হচ্ছে, সেই সময় না টিপিক্যাল বাঙালি সময় তো ওটিটি ছিলই না, এবং ওই কন্টেন্ট গুলো ওই পারিবারিক ছবি একদম এইরকম, এখনকার মতন না এই ধরুন এত সাবজেক্ট নিয়ে কাজ তো হতো না, এখন তো সেটা অনেকটা বেশি এক্সপ্লোর করেছে, এখন তো হয়। সুতরাং সেই জায়গা আমার, এবং পরবর্তীকালে শ্বশুর বাড়ি জয় বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানেও যে সবাই খুব উৎসাহ এবং সাপোর্ট দিয়েছেন। আমি আমার শ্বশুর শাশুড়ির কথা বলছি না, পার্টিকুলার জয় নিজেও পছন্দ করতেন না যে আমি কটা ছবি টবি করি, প্রথম দিকে বলতেন, পরবর্তীকালে সেই উৎসাহটা কোথাও তেমন দেখিনি। তারপরে আমার এভিয়েশনে চলে যাওয়া, আমার ওই মনে হয়েছিল যে সেই সময় সেরকম সুযোগ হয়তো ততটা ছিল না, কাজ করছিলাম কিন্তু গাইড করার অভাবে বা বাড়ির সমর্থনের সাপোর্ট সেই অর্থে ছিল না। তারপরেই আমার চাকরি জীবন এবং পরবর্তীকালে আমার রাজনীতিতে আসা, যেটা আমি অতনুদার দায়িত্ব নিয়ে বলি, ইটস নট মাই চান্স, মানে এটা এখন বাই চান্সের বিষয় না, দিস ইজ মাই চয়েস। এবং আমার মনে হয়েছিল যে আমি কিছু কাজ করব, সেইটার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, সেটা রাজনীতি না হলে কিছুতেই নীতি এবং আইন তৈরি করা সম্ভব নয়। সেই জায়গা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে ভরসা করেছেন, এটা আমার বোনাস। আর এই যে প্রথমে মডেলিং, তারপর সেখান থেকে এভিয়েশন থেকে বেশ কিছুটা ডেভিয়েশন হয়ে তোমার এইখানে এসে পড়া, তো তারপরে যেটা হলো যে এই 109 নম্বর ওয়ার্ড, আমরা হয়তো তোমার ওয়ার্ডেই বসে আছি, এবং এই ওয়ার্ডে মোটামুটি অনন্যা বেশ ভালো কাউন্সিলর হিসেবে লোকের কাছে একটা সুনাম তৈরি করেছে। এই যে সুনাম তৈরি করার যে পথটা, আমরা কিন্তু বাইরে থেকে অনেকে ভাবি যে ও তো একটা জিতে গেছে, ও বাকিটা তো সব জেতার খেলা। এটা কি জেতার খেলায় হয়ে যায় না কি? খাটনিটা কি হলো আলটিমেটলি? কারণ এখনো যারা অনন্যাকে দেখে তারা তো বলে যে খাটতে হলে তো তাহলে এই গ্ল্যামার রাখা যেত না, খাটলো কি করে, গ্ল্যামার থাকলো কি করে, আর ভালো কাউন্সিলর হলো কি করে? অতনুদা অনেকগুলো প্রশ্ন করেছে, এবং প্রশ্ন নয়, শুধু প্রশ্ন বান। সুতরাং বানে নয় মৃত্যু হবে, নয় মৃত্যুঞ্জয় কবচ হবে, বুঝছেন? দিকটাই হবে। একটা করে বলি যে কি করে একই সঙ্গে রোদে বেরিয়ে, মানে ঝড় ঝাপটায় এই রাস্তা, ড্রেন, জল আলোর কাজ করতে গিয়ে গ্ল্যামার রাখা যায়। গ্ল্যামার কতটা আছে কি নেই সেটা বিষয় নিয়ে আমার কাছে গ্ল্যামার মানে শুধু স্কিন ডিপ নয়, আমি এটা বিয়ন্ড স্কিন এটাই মনে করি। আর তারপরেও যদি চামড়া এবং চামড়ার চকচকে নিয়ে কোনো প্রশ্ন হয়, তাহলে ক্রেডিট গোস টু মাই মাদার জিন। সুতরাং এই ক্ষেত্রে আমার মা, আমার বাড়ির চারিপাশে মায়ের বেশ সুখ্যাতি, মা সুন্দরী বলে। আর বাবার দিক থেকে হাইট, আমার বাবা, আমার পিসি, আমার ঠাকুমা সবাই লম্বা, তাই আমি 5 ফুট 9 ইঞ্চি লম্বা। সুতরাং এই ক্ষেত্রে আমায় দারুণ এক্সট্রা কিছু করতে হচ্ছে এমন না, কিন্তু হ্যাঁ 90% জিন, 10% আমার নিজের মেনটেনেন্স। এই মেনটেনেন্সটা আমি আমার ছোটবেলা থেকেই আমি করছি। আই ওয়াজ ইনটু মডেলিং, আমি এভিয়েশনে ছিলাম, তাই এখনো যখন আমায় এই সক্রিয়ভাবে রাজনীতি করতে হচ্ছে 24/7, এই রাস্তায় নেমে জল, ড্রেন, রাস্তা, আলো, এই কিছুদিন আগে ক্লাউড বাস্ট, মেঘ ভাঙা বৃষ্টিতে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে, রক্তবীজের প্রমোশনের আগেই দাঁড়িয়ে থাকতে হয়েছে, এবং সব প্রমোশনগুলো আমি যেতে পারিনি কারণ আমার এলাকায় জল নামেনি এবং প্যান্ডেলগুলোয় ঠাকুর আসেনি, তাই আমায় থাকতে হয়েছিল। সুতরাং সেটা আমায় করতে হচ্ছে, এবং এই কারণেই আমার প্রেজেন্স কম, অনেকটা সময় আমি এন্টারটেনমেন্টে দিতে পারি না, যেটা দিতে পারলে ভালো হতো, এবং আরো অনেক পরিচালকের ছবি করা যেত, বা স্ক্রিন টাইমিং বেশি হতো, বা প্রশিক্ষণ একটু ট্রেনিংও নেওয়া যেতে পারতো, সেইগুলোর হচ্ছে না, সমস্যা হচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ। যারা মনে করেন ওই জিতে যাওয়ার খেলাটা খুব কঠিন খেলা, জেতার খেলাটাও কঠিন, এবং জিতে যাওয়ার পর খেলা, সেই খেলায় টিকে থাকা, এটা খেলা তো, যদি খেলা মনে করেন তাকে এই কয়েনেজটা, তাহলে এটা ডিফিকাল্ট। আমি শুধু খেলাই বলেছি, আমি কিন্তু খেলা হবে এই কয়েনেজে যাইনি। সুতরাং এই টিকে থাকা খেলায়, সেটাও একটা শক্ত খেলা, এবং সেটার জন্য ওই স্কিল ডেভেলপ করতে হয়েছে, এবং নিজের ইচ্ছা, নিজের প্যাশন, নিজের ভালো লাগা, সেগুলোকে জলাঞ্জলি দিতে হয়েছে, স্যাক্রিফাইস করতে হয়েছে। পারিবারিক সময় বলে আমার কিছু হয় না, নেই,
কারণ নয় আমায় ছবির কাজে ব্যস্ত থাকতে হয়, আর তা না হলে পুরোটা সময়টাই রাজনীতি। সুতরাং সেক্ষেত্রে যে নিজে কোথাও বেড়াতে যাব, নিজের পছন্দের বই পড়বো, নিজের ছবি দেখবো, ছবি দেখাটা এখন ম্যান্ডেটরি হয়েছে। এই ছবিটা আমি করছি বা কেউ ভালো ছবি করেছে, না দেখলে পরেরটা করতে পারবো না, তাই চাপে। কিন্তু ভালো ছবি দেখার আনন্দে ছবি দেখা সেসব চুকে বুকে গেছে। সুতরাং সবটাই অ্যাডভান্টেজ নয় কিন্তু। এক্ষেত্রে আমি আরেকটা প্রশ্ন করব যে এই যে আমরা দেখছি বেশ কিছু ছবিতে তুমি পরপর আসছো বেশ অন্য রকমের চরিত্রে, তার মধ্যে অবভিয়াসলি আমি বলবো শেকড় যে ছবিটা ব্রাত্যদার, তাতে তুমি থাকছো, এবং কর্পূরেও তুমি, এই দুটো ছবি তো বোধহয় শেষই হয়ে গেছে। এবারে আমি যদি তোমাকে প্রথমে শেকড়ের কথা বলি, তোমার কাছে মানে শেকড়ের অর্থ কি? শেকড়ে ফেরা বলতে তুমি কি বোঝো? আমি বুঝি রুট, আমি বুঝি উত্তর কলকাতা, আমি বুঝি আমার দেশ, যেখান থেকে আমি বড় হয়েছি। এরপরে জীবনে অনেক কিছু দেখেছি, জীবনে কিছু অ্যাচিভমেন্ট হয়েছে, ফেলিওরও হয়েছে। তারপরও শিকড়, আমার গোড়া, আমার রুট, আমার পরিবার, অথবা তোমার পরিবারের সংস্কার, সেইটা থেকে আমি বেরোতে পারিনি। হয়তো এখন সেই অর্থে অনেক বেশি জায়গা, প্ল্যাটফর্ম হয়েছে, কিন্তু ওই আমার পারিবারিক সংস্কার, সেটা কিন্তু থেকে আমি বেরোতে পারিনি, আমি চাইও না। আমি আমি ওই শিকড়ে বা রুটেড ফিল করে আমার ভালো লাগে, আমি সেটা উপভোগ করি। সুতরাং আমার খুব বেশি কাউকে অনুকরণ করে একেবারে সে অর্থে মডার্ন সেরকম হওয়ারও নেই। আমি একটা সময় আমার রক্ষণশীল পরিবারে থাকার কারণে আমার অনেক ছবি করা হয়নি প্রথম দিকে, সেই সাপোর্টটা আমার ছিল না বলে আমার খারাপ লাগতো। কিন্তু আমার পরে মনে হয়েছে যে সময় না হলে কিছু করা যায় না, এবং সেটা সেই সময় তারা মনে করেছিল ঠিক, তাতে আমার কিছু ভালো নিশ্চয়ই হয়েছে। এইটা আমার পরে উপলব্ধি হয়েছে, এবং সেটার যে সমস্তটাই খারাপ সেটা আমি দেখি না। আমি তার মধ্যেও দেখি হয়তো সেই সময় করলে হয়তো অন্য ভাবে ছবি হতো, সেইভাবে ছবি হতো না, হয়তো ছবি হতে গিয়ে বা ছবি করতে গিয়ে যে পথটা সেটা এত বেশি কাঁটাযুক্ত হয়ে উঠতো, রক্তপাত বেশি হতো, হয়তো ম্যাচিওর এনাফ ছিলাম না, হ্যান্ডেল করতে পারতাম না, এটা হতে পারে, অথবা হারিয়ে যেতাম, অতনতা এটা হতে পারে। একেবারেই। পরের ছবির নামে যদি আমি আসি কর্পূর, তাহলে কর্পূর হিসেবে আমাকে বলতে গেলে যেটা উবে যাওয়ার ব্যাপার থাকে, সেটা যেমন একজন অভিনেত্রীও ইন্ডাস্ট্রি থেকে উবে যেতে পারেন, একজন রাজনীতিবিদও ঠিকঠাক জনসংযোগ তৈরি না করতে পারলে তার পেশা থেকে উবে যেতে পারেন। তো এই কর্পূর না হয়ে যাওয়ার মন্ত্র তোমার কাছে কি? অতনুদার কোয়েশ্চেন হ্যান্ডেল করতে গেলে মানে আমি সোজা সোজা প্রশ্ন করছি, বিউটি উইথ ব্রেন লাগবে, বুঝলেন? তোমার তো, তুমি তো সেটা একদম আক্ষরিক অর্থেই তোমাকে লোকে বলে বিউটি উইথ ব্রেন। সেরম না, কিন্তু বেশ শক্ত শক্ত প্রশ্নে। হ্যাঁ, উবে যাওয়া, তবে কর্পূরের উবে যাওয়া কি জানেন তো, কর্পূর উবে যায় বটে, কিন্তু তার সঙ্গে একটা সুগন্ধ ছড়িয়ে যায়। সুতরাং উবে যাওয়াটা খুব উপভোগ করার মতন। সেই ক্ষেত্রে রাজনীতিতে উবে যাওয়ার বিষয়টা নিয়ে কথা বলতে গেলে, হ্যাঁ এরকম ঘটনা হয়, জনসংযোগ বিচ্ছিন্ন হওয়াতে অনেকে উবে যেতে পারেন। আমি পরিশ্রমে বিশ্বাস করি, পরিশ্রমের কোনো বিকল্প নেই, এবং তার সঙ্গে আমার কিছু টেকনোলজি এবং কিছু অঞ্চলের ছেলেদের নিয়ে আমি টিম, গ্রুপ বা আমার নিজের এক্সপিরিয়েন্স, রতনদা, সব মিলিয়ে অন্তত টিকে থাকার লড়াইয়ে আমার কিছু সাপোর্ট সিস্টেম, লাইফ সাপোর্ট সিস্টেম আমি তৈরি করেছি। সেই জন্য আমার মনে হয় যে উবে যাওয়ার সম্ভাবনা কম, যদি বা উবে যায় তাহলেও একটা সুগন্ধ ছড়িয়ে যাবে। সুতরাং 109 নম্বর ওয়ার্ডে অনন্যা বন্দ্যোপাধ্যায় 10 বছর, ইতিমধ্যে সামনের বছরগুলো যদি উবে যাওয়া ধরেই নিই যে উবেই গেলাম, তাহলে একটা সুগন্ধি থেকেই যাবে। এবারে আমি আসি তোমার সাম্প্রতিক আরেকটি ছবির নামে, সেটা হচ্ছে প্রধান। প্রধান একটি ব্লকবাস্টার ছবি, তাতেও আমরা তোমাকে দেখেছি। এবার যদি আমি তোমাকে বলি যে, আমি এটা কিন্তু একদম জেনারেল ভাবে প্রশ্নটা করছি, একজন অভিনেত্রী বলি বা একজন রাজনীতিবিদ বলি, অনন্যা ব্যানার্জির প্রধান অস্ত্র কি? আমার আমার মেশা সবার সঙ্গে, আমি খুব বায়াস নই, অর্থাৎ আমি কিছু পলিসি
যেগুলো আমার রাজনৈতিক জীবনে মনে হয়েছে যে এগুলি ছাড়া চলবে না, বা একটা সিস্টেম যেটা তৈরি হয়ে এসেছে এতদিনে, সেই বায়াসনেস নিয়ে আমি রাজনীতি করতে যাদবপুরে আসিনি। আমি এটা খোলা হাওয়া নিয়ে এসেছি, এবং আমি বিরোধী যারা রয়েছেন, বিরোধী পক্ষে তাদের মতামতকে মূল্য দিয়েছি, গুরুত্ব দিয়েছি, যেটা নেবার সেটা নিয়েছি। খানিকটা সংস্কারের কথা বলছিলাম অতনুদা, সুতরাং আমার বাড়ি গোড়া সংস্কারে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়েছি, শুনেছি, আমার বাড়িতে পড়া হয়, চর্চাও হতো, সেখানে ওই হাঁসের মতন দুধ নেওয়া জলটা ফেলা। সুতরাং সেই জায়গা থেকে প্রত্যেকের মতামতকে আমি গুরুত্ব দিয়েছি, এবং সারা বছর ধরে সবার জনপ্রতিনিধি হয়ে থেকেছি, এক্সেপ্ট মাই ইলেকশন। এটা আমিও এই এরিয়ায় যখন এসেছি শুনেছি যে সবার জনপ্রতিনিধি হিসেবেই তুমি থাকো। সুতরাং সেটা আমার প্রধান অস্ত্র, যে আমি সবাইকেই গুরুত্ব দিয়ে শুনেছি, তাদের মতামতকে সম্মান জানিয়েছি, কিন্তু নির্বাচনের সময় আমি এবং আমার দল, সুতরাং সেই জায়গাটা তো সেটা আমার দলের প্রতি দায়বদ্ধতা, আমার সেটা দেখাতেই হয়। কারণ আমি অতনুদা, আমি তো একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের বিলং করি না, আমি যে রাজনৈতিক দল করি, সেই জায়গা থেকে দল একটা টিকিট দেয়, তাদের একটা প্রত্যাশা থাকে যে তুমি ব্যক্তিগতভাবে যাই আদর্শে বিলং করো না কেন, সেক্ষেত্রে দিনের শেষে, বছরের শেষে, নির্বাচনের সময় তুমি দলের হয়ে সেই জায়গায় কাজ করবেন এবং দলের একটা সিট নিয়ে আসবে, এই প্রত্যাশা তো খুব স্বাভাবিক। সেই জায়গা থেকে সেটা তো আমি করি। আরেকটি ছবি সম্প্রতি যেটা আমরা দেখেছি যে পুজোর সময় রিলিজ হয়েছে, রক্তবীজ। এবারে যদি একজন জনপ্রতিনিধি এবং সমাজ সচেতন মানুষ হিসেবে বলি, তোমার কি মনে হয় যে সমাজের আসল রক্তবীজ কারা? রক্তবীজ বেশ অনেকেই, যারা নিজেদের ইমোশন গুলোকে কন্ট্রোল করতে পারে না। বিশেষ করে দুর্গাপুজোয় এবছর রক্তবীজ যেমন হয়েছিল, রিলিজ করেছিল, তার ঠিক আগের বছর আরজিকরের মতন ঘটনা ঘটেছিল, এবং সেখানে একটু চোখ খুলে, মানে ইট ওয়াজ অ্যান আই ওপেনিং। তাতে আমার মনে হয়েছিল যে দেখুন, সরকার বা প্রশাসন তারা যতই ভালো কাজ করুক না কেন, সেক্ষেত্রে যে মানুষের যে আদিম একটা প্রবৃত্তি এবং তাতে সংযম বা লাগাম না পড়াতে পারলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকে। এবং সেটা শুধু আমার বাংলা না, আমি গোটা ভারতবর্ষ জুড়ে কথা বলছি, আমি প্যান ইন্ডিয়ার কথার সঙ্গে সঙ্গে আমি গ্লোবালের কথাও বলছি, সেই সব জায়গায় এইরকমই ঘটবে যদি আমরা আমাদের আদিম প্রবৃত্তি বা লোভের ওপর, বা ওই রকম প্রবৃত্তি বলে আরো ঠিক হয়, তাদের ওপর লাগাম না পড়াতে পারি, সংযম না করতে পারি। যারা পারে না এরা রক্তবীজ, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, যতই তাদের মানে মেরে অ্যারেস্ট করে, এখন তো অ্যারেস্ট করা জেলে পোড়া, এই সময় যখন রক্তবীজ তৈরি হয়েছিল সে সময় তো অসুর বধ, দুর্গা এরকম রক্তবীজকে বধ করেছিলেন। এখন যেটা আমরা দেখি যে এই রকম ধরনের অসামাজিক মানুষকে জেলবন্দি করা বা বিচার করা, মানে আলাদা করা সমাজ থেকে, এরকম ভাবেই তো দেখি। সেইগুলো কিছুতেই শেষ হচ্ছে না যদি না এই সামাজিক অবক্ষয় রোধ করা যায়, জানেন। তা না হলে আমরা একে অপরকে দোষ দেব, কে ভালো করলো কে মন্দ করলো করতে থাকবো, এবং দোষ দিতে দিতে ফাইনালি আমরা আরো ক্ষতের মধ্যে ঢুকে যাব, এগুলো চলতে থাকবে। এটা একটা সামাজিক অবক্ষয়, এটাকে রোধ করা প্রয়োজন। হ্যাঁ, তার সঙ্গে প্রশাসন এবং সরকার তাকে তো নিশ্চয়ই অ্যালার্ট থাকতেই হবে, যা করেছেন, কিন্তু এটা আমাদের না সকলের দায়িত্ব। আর আমরা জানি যে অনন্যার একটি মিটিং আছে, তা সত্ত্বেও ওকে আর দুটো ছোট্ট প্রশ্ন না করে আমি চলে যেতে পারবো না। সেটা হচ্ছে যে আর একটা ব্যাপার যেটা একটুখানি কথায় কথায় উঠলো, যে উত্তর কলকাতার মানে কোন জিনিসগুলোর অভাব। আমি নিজে এই মুহূর্তে উত্তর কলকাতায় থাকি, তো সেই জন্য ওই যে রাস্তাগুলোর কথা তুমি বললে, সেই রাস্তার কি কি এখনো মিস করো? কারণ উত্তর কলকাতা মানে তো আমরা সবার আগে যেটা মনে পড়ে খাবারগুলোর কথা, কত ফুড জয়েন্ট, এরকম মিস করা কোনো দোকান খাবার আছে? ভোরবেলা থেকে উঠেই রাস্তা ধোয়া হতো, এবং ট্রাম লাইনে ট্রামের ঘন্টা, হেদোতে সাঁতার কাটা, তারপরে আমার স্কুল, আমার কলেজ হলি চাইল্ড বেথুন। সুতরাং সেই জায়গা, এবং তারপর বসন্ত কেবিনের রোল, এবং নেতাজির পকোড়া, বেগুনি ভাজাভুজি। আরেকটু এগিয়ে গেলে মিত্র ক্যাফে,
সুতরাং আরেকটু এদিকে গোলবাড়ির মাংস, আরেকটু ওদিকে গেলে মটন প্যান্থারাস, মটন প্যান্থারাস, আবার কলেজ স্ট্রিটে দেখে গেলে শরবত, মানে কলেজ স্ট্রিটের বইয়ের দোকানগুলো, অতনুদা আমাদের কফি হাউস, সবকিছুই উত্তর কলকাতায়। এমনকি দুর্গাপুজোয় ঠাকুর দেখা, মানে গলিতে গলিতে তো পুজো, এবং রোয়াকে আড্ডা দেওয়া, যেগুলো দক্ষিণ কলকাতায় রোয়াকে আড্ডা নেই, রোয়াকও নেই, বাড়িও নেই, এখানে তো মানে ফ্ল্যাট কালচার, নিউক্লিয়ার পরিবার, সুতরাং সবাই মিলে থাকাও নেই, বিশ্বকর্মায় ঘুড়ি ওড়ানো নেই, সরস্বতী পুজোয় এরকম শাড়ি পরে বেরিয়ে যাওয়া নেই, আছে কিন্তু সেগুলো অন্যরকম আছে, হয়তো আরো বেশি করেই আছে, কিন্তু কোথাও আন্তরিকতার তুল্যমূল্য বিচারে আমার মনে হয় যে আমার উত্তর কলকাতাটা বড় প্রাণের কাছাকাছি। আর একটা উত্তর কলকাতায় যেটা হয়ে গেছে রিসেন্টলি, যেটা মিত্রার মতো হল বন্ধ হয়ে গেছে, বা অনেকগুলো হল বন্ধ হয়ে যাওয়া, মিনার্ভা থিয়েটার হল, এইটা তোমাকে মানে কিভাবে এফেক্ট করে? মানে তোমার কি মনে হয়, যেটা আমি জানি না তোমার হাতে বা কিছু আছে কিনা, যে ওই দিককার কোনো কিছু এরকম ভাবে নতুন হলের ব্যবস্থা করায় তুমি কি কিছু ব্যবস্থা করতে বা নিতে পারো? এটা আমার জানা নেই, মানে তোমার হাতে কি আছে প্রস্তাব দেওয়ার জায়গা? এই মুহূর্তে সরকারিভাবে যে জায়গাটায় রয়েছি, মানে সরকারি পদে, মানে জনপ্রতিনিধি 109, পৌর প্রতিনিধি বললে ঠিক বলা হয়, পলিটিক্যালি কারেক্ট হয়, পৌর মাতা বলে আবার না বলেন। সুতরাং 109-এ যে দায়িত্বে রয়েছে, তাতে আমার মূলত ড্রেন, রাস্তা, জল, আলো এবং কিছু সামাজিক সুরক্ষা খাতে মানুষের কিছু সমস্যা, সেগুলো দেখাই কথা। কিন্তু তাও যেহেতু এন্টারটেনমেন্টের সঙ্গে যুক্ত অতনুদা, এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের আমি গত 3 বছর 4 বছর ধরে সদস্য হিসেবে কাজ করছি, সুতরাং সেই জায়গাতে একটা, এবং যারা নীতি নির্ধারণ করেন, হয়তো আমি বলছি যারা যারা এই ধরনের দায়িত্বে রয়েছেন, যে যে যারা প্রতিনিধিত্ব করছেন সরকার দল এবং সেই কালচারাল ফোরামকে, তাদের মোটামুটি তো যোগাযোগ হয়। সুতরাং সেই জায়গাতে অফিসিয়ালি ক্যাপাসিটি আমার নেই, অফিসিয়াল ক্যাপাসিটিতে আমি বলতে পারছি না, কিন্তু ওই একটা রিকোয়েস্ট, একটা আলোচনা তো আমি নিশ্চয়ই করতে পারি, অন্তত বলতে তো আমি পারি, এবং এটা যদি রূপদান করতে হয় তাহলে আমাকে একটু বড় ফোরামে খেলতে হবে। আর আমরা এটাই চাইবো যে অনন্যা আরো বড় জায়গায় যাক। আর একদম শেষ প্রশ্ন, যেটা শেষ প্রশ্ন হিসেবেই আমি রাখবো, যেটা আমি স্বাভাবিকভাবে সমস্ত রাজনীতিবিদ যারা বিনোদনে এসেছেন বা বিনোদনের থেকে যারা রাজনীতিতে গেছেন তাদের প্রত্যেককেই করে থাকি, তোমার কি মনে হয় যে রাজনীতিতে বেশি বিনোদন না বিনোদনে বেশি রাজনীতি? শব্দটা, বাক্যটা বেশ অন্যরকম। তবে এখন যে সময় আমি রাজনীতিতে এসেছি, সে অ্যারাউন্ড 2009-10, তখন আমার পথ ছিল না, কিন্তু আমি শুরু করেছি। সেই সময় অবশ্য রাজনীতিটা রাজনীতি ছিল, এখন নানা কারণে রাজনীতিতেও বেশ বিনোদন, এবং কমেডির মতো একটা জায়গা মাঝে মধ্যে, এবং তার অন্যতম কারণ শুধু রাজনৈতিক নেতৃত্বদের দোষ দিলে চলবে না, জানেন তো, দর্শক সেটা খায়, এবং আমি দেখছি যে সাংবাদিকতা যারা করছেন তাদের বলার প্যাটার্ন এবং তাদের চাপিয়ে দেওয়া, এবং বলুন এক্ষুনি বাংলা বলতে চাইছে, শুনতে চাইছে, সঙ্গে শুনুন, মানে অন্যরকম সব মিলিয়ে একটা পরিবেশটাই তো অন্যরকম। সুতরাং এখন তো রাজনীতিতেও দেখছি বেশ মানুষ বিনোদন খুঁজে নিচ্ছেন, বিনোদনে তো রাজনীতি শুরু থেকেই ছিল, এখনো আছে তো, এখনো বেশ কতগুলো ইভেন্টে তো আমার মনে হলো যে রাজনীতি আছে, আবার সেখানে মানে অভিমানও আছে, আবার ভালোবাসাও আছে, সবটাই দেখলাম। অভিমান করে কেউ বলাও আছে, আবার দেখলাম একসঙ্গে বিজয় সম্মেলনও করছেন, সবই রকম দেখছি। সেই বিজয় সম্মেলনেতে আমরা অনন্যাকে পাইনি, তবে আমরা অবভিয়াসলি চাইবো যে রাজনীতিতে আরো বেশি বিনোদন ঢুকুক, কারণ খুব না হলে শুষ্ক হয়ে যায়, আর অনন্যারা আরো বেশি করে এসে বিনোদনের রাজনীতিটা মনে হয় বন্ধ করে দিতে পারবেন, এটুকুই আশা। তোমার সবগুলো ছবি খুব ভালো হোক, এবং জনপ্রতিনিধি হিসেবে তুমি আরো অনেক উপরের দিকে উঠতে থাকো, এটুকুই চাই। আমি চাই যে আপনার ভিউয়ার্স আরো বাড়ুক, তারা এরকম অ্যাঙ্কারকে পাক, এবং সবাই মিলে একসঙ্গে এগিয়ে বাংলা এবং এগিয়ে অতনুদা। থ্যাংক ইউ, আবার দেখা হবে, আর আমরা আবার নিশ্চয়ই অনন্যার সঙ্গে বসবো, আপনারা নিশ্চয়ই দেখতে চাইবেন। নমস্কার।